আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে আমাদের এমন একটা হ্যাকারের দলকে দেখানো হয় যাকে এফবিআইরা ধরতেই পারছিল না। পরে ওই হ্যাকারকে ধরার জন্য আরও একটা ক্রিমিনাল হ্যাকারকে জেল থেকে বের করা হয় এবং সে ওই হ্যাকারের গ্রুপকে নাকানি চোবাইনি খাইয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ব্ল্যাক হেড নামের এই মুভিটা, যেটা 2015 সালে রিলিজ পেয়েছিল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে হংকংয়ের একটি পাওয়ার প্ল্যান্ট দেখানো হয়, যেখানে কিছু লোক একটি বিশেষ সফটওয়্যার দিয়ে তাদের সিস্টেম হ্যাক করে ফেলে। এরপর তাদের কুলিং সিস্টেম বন্ধ করে দেয়, আর কুলিং সিস্টেম বন্ধ হওয়ার কারণে তাপমাত্রা অনেক বেড়ে যেতে থাকে। আপনারা যারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে জানেন তারা জেনে থাকবেন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সবসময় কুলিং সিস্টেম অন রাখতে হয়, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এখানে একটা বিশাল ধামাকা হয়। এই বিস্ফোরণের পর সেনাবাহিনীদের বিশাল কর্মকর্তার একটি মিটিং হয়, যেখানে সরকারের বড় বড় কর্মকর্তারাও উপস্থিত ছিল। এখানে একজন ক্যাপ্টেনকে দেখানো হয় যিনি আইটি সেক্টরে ব্যাপক জ্ঞান রাখে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কিভাবে হ্যাকাররা আমাদের সিস্টেম হ্যাক করেছে। তিনি জানান যে রেড নামক একটি সফটওয়্যার দিয়ে হ্যাকাররা এই কাজটি করেছে, কারণ আমাদের সিস্টেমগুলা অনেক পুরনো ছিল, ফলে হ্যাকারদের তাদের অ্যাক্সেস পেতে খুবই সহজ হয়ে গিয়েছে। যদি আমরা হ্যাকারদের ধরতে চাই তাহলে আমাদের ওই রেড সফটওয়্যারের প্রয়োজন পড়বে, কিন্তু এর জন্য আমাদের ওই জায়গায় যেতে হবে যেখানে পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে। ওখানকার হার্ড ডিস্ক আনতে হবে। ওই হার্ড ডিস্ক থেকেই আমরা রেড সফটওয়্যার পেয়ে যাব, কিন্তু এই সময় আমরা ওখানে যেতে পারবো না, কারণ বিস্ফোরণ হওয়ার কারণে ওখানে রেডিয়েশন এবং তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। এইচএসজি এবং এফবিআইও তাকে সাহায্য করে। এরপরে তারা ক্যাপ্টেনকে একটা কোড পাঠায়, আর ওই কোড সে তার বোনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন জানায় যে এফবিআই তাকে কিছু কোড পাঠিয়েছে, যার সাহায্যে সে জানতে পেরেছে যে হ্যাকারদের গ্রুপের নাম হচ্ছে ব্ল্যাক হেড, আর এই গ্রুপটি অন্তত বিপজ্জনক। যদি এই হ্যাকারদের ধরা না যায় তবে তারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করতে পারে। ক্যাপ্টেনকে সাহায্য করতে এমন এক ব্যক্তির প্রয়োজন যিনি সফটওয়্যার সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন এবং যাকে তিনি বিশ্বাস করতে পারবে। আর তোমার ব্যতীত আমার কাছে এমন কোনো লোক নেই। ক্যাপ্টেনের বোন তার সঙ্গে যোগ দিতে রাজি হয়ে যায়। এছাড়া ব্ল্যাক হেড গ্রুপ শেয়ার মার্কেটে বেশ কিছু ছেড়ছাড়িও করেছে, এবং এখন ক্যাপ্টেন এফবিআই এর কাছে গিয়ে বলে যে তার নিকোলাসের প্রয়োজন। এফবিআই নিকোলাসের কথা শুনে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং তাকে জানায় যে নিকোলাসকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কারণ সে বেশ কিছু ব্যাংকের কম্পিউটার হ্যাক করে টাকা চুরি করেছে, আর সে এখন জেলে রয়েছে। কিন্তু ক্যাপ্টেন তখন বলে, আমি যখন এমআইটিতে ছিলাম নিকোলাস এবং আমি একত্রে মিলে একটি বই লিখেছিলাম। বইটির বেশিরভাগ তথ্য লিখেছিল এই নিকোলাস, এবং সেই বইটি পড়েই হ্যাকাররা এই কাজগুলো করছে। যদি আমাদের ব্ল্যাক হেড গ্রুপকে ধরতে হয় তবে আমাদের এমন একজনের প্রয়োজন যিনি তাদের থেকেও দ্রুত চিন্তা করতে পারে, এবং নিকোলাসই একমাত্র ব্যক্তি যে তাদের ধরতে সাহায্য করতে পারে। নিকোলাস এবং তার সঙ্গীরা সেই সিস্টেমে পৌঁছায় যেখান থেকে হ্যাকাররা সিস্টেম হ্যাক করেছিল। নিকোলাস সিস্টেমটি পরীক্ষা করে এবং একটি ফাইল খুঁজে পায়, যেটি সে রেড সফটওয়্যার ব্যবহার করে খুলে ফেলে। এরপর নিকোলাস সেখানকার স্টাফদের জিজ্ঞাসা করে যে এখানকার কোনো কম্পিউটার কি খোলা ছিল কিনা। তারা জানায় যে না। এরপর নিকোলাস আবার প্রশ্ন করে কেউ কি সাম্প্রতিক চাকরি ছেড়েছে কিনা। তারা জানায় যে একজন কর্মী মাত্র 1 মাস কাজ করার পর চাকরি ছেড়ে দিয়েছিল। এরপর নিকোলাস তার সঙ্গীদের নিয়ে ওই কর্মচারীর বাড়িতে চলে যায়, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তারা জানতে পারে যে ওই কর্মীর মৃত্যু হয়ে গেছে। তার কম্পিউটার পরীক্ষা করে তারা বুঝতে পারে যে সে একজন অজানা ব্যক্তির সাথে অনলাইনে যোগাযোগ করত, এবং সেটি ওই হ্যাকার ছিল যিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ ঘটিয়েছে, যার নাম ব্ল্যাক হেড। এরা এই ব্যক্তির সিস্টেম থেকে এটা জানতে পারে যে এই ব্যক্তি ওই হ্যাকারটির সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়ে গেছে। নিকোলাস তখন ওই হ্যাকারটিকে মেসেজ পাঠায় এবং বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাকারটি দেখা করতে রাজি হয়ে যায়। তাকে জেল থেকে তো ছাড়া হয়েছিল, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। তার হাতে একটি ব্রেসলেট পরানো হয়েছে যার মাধ্যমে তাকে ট্র্যাক করা যায়, এবং তার ওপর একটি মার্শাল সবসময় নজর রাখে। নিকোলাস তাদের শর্ত দিয়েছিল যে যদি সে এফবিআই এবং সরকারকে সাহায্য করে এবং ওই হ্যাকারটিকে খুঁজে বের করতে পারে তবে তাকে মুক্তি দেওয়া হবে। নিকোলাস এবং তার সঙ্গীরা শেয়ার মার্কেটের উপর নজর রাখে এবং ওই সব শেয়ারগুলোর খোঁজ পায় যেগুলিকে ম্যানিপুলেট করা হয়েছিল। তারা 3 জন লোকের খোঁজ পায় যারা ওই সময় সবচেয়ে বেশি লাভ করেছিল যখন হ্যাকাররা শেয়ার মার্কেট ম্যানিপুলেট করেছিল। এই 3 জন লোক একই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছিল। এরপর নিকোলাস এবং ক্যাপ্টেনের বোন একটি রেস্টুরেন্টে চলে যায়
যেখানে হ্যাকারটির সাথে দেখা করার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কেউ আসে না, তখন তারা ভেতরে ঢুকে যায়, যেখানে একটি কম্পিউটার সিস্টেম রাখা ছিল যার ক্যামেরা দিয়ে তাদের ওপর নজর রাখা হচ্ছিল। নিকোলাস সেই সিস্টেম থেকে হ্যাকারটির সাথে যোগাযোগ করে। হ্যাকারটি নিকোলাসকে মেসেজ পাঠায়, হু আর ইউ? নিকোলাস উত্তর দেয়, মাই নেম ইজ ঘোস্ট ম্যান। এই উত্তরে হ্যাকারটি রেগে গিয়ে লেখে, তোমার মৃত্যু খুব শীঘ্রই হবে। এখন নিকোলাস বুঝতে পারে যে তার এবং ক্যাপ্টেনের বোনের জীবন বিপদে রয়েছে। তারা তাড়াতাড়ি সেখান থেকে বের হতে আসতে চায়, কিন্তু কিছু লোক তাদের উপর আক্রমণ করে। নিকোলাস তাদের প্রতিরোধ করে এবং কোনোভাবে ক্যাপ্টেনের বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর নিকোলাস ক্যাপ্টেনকে ফোন করে এবং জানায় এই সবকিছু একটা ট্র্যাপ ছিল। তারা জানতো আমরা তাদের অনুসরণ করছি, তাই তারা আমাদের সেখানে ডেকেছিল। এরপরে ক্যাপ্টেনের বোন, যে নিকোলাসকে পছন্দ করতে শুরু করে দিয়েছে, সে বলে যে আমাদের হংকংয়ে যাওয়া উচিত, কারণ হ্যাকাররা প্রথমবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হ্যাক করেছিল সেখানে। নিকোলাস এবং ক্যাপ্টেনের বোন হংকং চলে যায়, যেখানে তারা কিছু লোকের সাথে দেখা করে। তারা জানায় পাওয়ার প্ল্যান্ট এখনো খুব গরম রয়েছে এবং তারা সেটিকে ঠান্ডা করার জন্য সমুদ্রের পানি ব্যবহার করার চেষ্টা করছে। তবে যেখানে নিকোলাস এবং ক্যাপ্টেনের বোনকে যেতে বলা হয়েছে, সেই রুমটি এখনো বেশ গরম ছিল। সেখানে যাওয়ার জন্য তাদের আরো অনেক বেশি অপেক্ষা করতে হবে, কারণ ওই রুমেই ডিস্ক রয়েছে যা তাদের সাহায্য করবে এটা জানার জন্য কে ওই সিস্টেমটি হ্যাক করেছিল। এরপর এফবিআই থেকে একটি কল আসে এবং যখন তারা এফবিআই অফিসে পৌঁছায়, তখন তারা একটি হ্যাকারকে দেখতে পায় যাকে এফবিআই ধরেছিল। সে ওই 3 জন লোকের সম্পর্কে জানায় যারা শেয়ার মার্কেট থেকে সবচেয়ে বেশি লাভ করেছিল। এফবিআই জানতে পারে সেই টাকা এখনো তাদের অ্যাকাউন্টে রয়েছে এবং তারা কখনো একে অপরের সাথে যোগাযোগ করে না, তারা শুধু দেখা করে। এসব তথ্য শুনে নিকোলাস বলে যে এই 3 জনের একটি হেডও রয়েছে, কারণ যদি তারা এককভাবে কাজ করত তারা সব টাকা তুলে ফেলতো, কিন্তু তারা টাকা তুলছে না, এর মানে কেউ তাদের গাইড করছে। এফবিআই এখন নিকোলাসের সাহায্যে ওই 3 জনকে ট্র্যাক করে এবং তারা জানতে পারে যে তারা 3 জন আলাদা জায়গায় যায়। এরপর তারা একটি জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের আরও একটি নাম পাওয়া যায়, এলিয়াস, যিনি প্রায়ই ওই দিন ওই জায়গায় যেত যেখানে তারা 3 জন একত্রিত হয়। নিকোলাস এলিয়াসের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে সমস্ত সিগন্যাল হ্যাক করে একটা মেসেজ পাঠায়। কিন্তু ওই 3 জন হ্যাকার খুব চালাক ছিল, তাদের সম্পর্কে যেন কেউ জানতে না পারে এবং তাদের কাছে যেন কেউ পৌঁছে না যায়, তাই তারা ওই জায়গার সিগন্যাল জ্যাম করে রেখেছিল। নিকোলাস ব্লুটুথের মাধ্যমে তাদের একটি মেসেজ পাঠায় এবং তাদের উত্তরে একটি কোড শব্দ আসে। এফবিআইকে সে জানায় যে এই কোড ডিকোড করতে তার কিছু সময় লাগবে। এরপর তাদের 3টি অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা একটি ক্যাসিনোতে পাঠিয়ে দেওয়া হয়, যা এফবিআই এবং নিকোলাসকে জানিয়ে দেয় যে হ্যাকাররা তাদের সম্পর্কে জানে এবং তারা জানে এফবিআই তাদের ওপর নজর রাখছে, তাই তারা প্রস্তুতি নিয়েছে। এখন তাদের কাছে ওই 3 জনের কাছে পৌঁছানোর এবং তাদের নেতা পর্যন্ত পৌঁছানোর একমাত্র পথ ছিল এলিয়াস। তারা এলিয়াসের পিছু নেওয়া শুরু করে, কিন্তু এলিয়াস জানে যে তারা তার পিছু নিচ্ছে, তাই এলিয়াসের লোকজনরা তাদের ওপর আক্রমণ করে। তারা পাল্টা আক্রমণ করে, কিন্তু এলিয়াস তার সঙ্গীদের নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর তারা জানতে পারে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখন স্থিতিশীল করা হয়েছে, অর্থাৎ এখন সেখানে তাপমাত্রা কমে গিয়েছে, তাই তারা এখন ওই কন্ট্রোল রুমে যেতে পারবে যেখানে হার্ড ডিস্ক রয়েছে। ওই হার্ড ডিস্কের ডেটা রিকভার করে তারা হ্যাকার পর্যন্ত পৌঁছে দিতে পারে। নিকোলাস তার সঙ্গীদের সাথে ওই জায়গায় পৌঁছে যায় এবং হার্ড ডিস্ককে হাসিল করে নেয়, কিন্তু যখন তারা ওটাকে চেক করে তখন দেখে যে রেডিয়েশনের কারণে হার্ড ডিস্ক ক্রাফট হয়ে গিয়েছে। এখন এর ভেতর থেকে ডাটা রিকভার করা যাবে না, তার মানে এখন তারা ওই হ্যাকার পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যদি তারা এই ক্রাফট হার্ড ডিস্ককে ঠিক করতে চায় তবে তাদের ব্ল্যাক ইউরো সফটওয়্যারের প্রয়োজন ছিল। নিকোলাস ওই সফটওয়্যারটি ব্যবহার করতে অনুমতি চায়, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয় না, কারণ এই পুরো ঘটনা হংকং অর্থাৎ চীনে ঘটেছে এবং সরকার চায় না যে তাদের সফটওয়্যারে চীনের অ্যাক্সেস থাকুক, তাই অনুমতি পুরোপুরি বাতিল করা হয়। নিকোলাস তার সহকর্মীকে বলে যে আমি ব্ল্যাক ইউরো সফটওয়্যারকে হ্যাক করে ইনফরমেশন পেতে পারি, কিন্তু এটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ। তার অফিসার তাকে সতর্ক করে যে যদি তুমি এটা করো তবে তোমাকে চিরকালের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু নিকোলাস ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। সে হ্যাকিং শুরু করার আগে সকলকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্যাপ্টেনের বোন যে তাকে ভালোবাসে সে বলে আমি তোমার সঙ্গেই থাকবো। এরপর নিকোলাস জাতীয় নিরাপত্তা সংস্থার ব্ল্যাক ইউরো সফটওয়্যার হ্যাক করে, যার মাধ্যমে সমস্ত তথ্য রিকভার করে নেয় যা হার্ড ডিস্ক থেকে ক্রাফট হয়ে গিয়েছিল। তার মাধ্যমে তারা জানতে পারে যে হ্যাকাররা অনেক বেশি চালাক। তারা এমন একটি সিস্টেম ব্যবহার করছে যা হ্যাক করা যায় না এবং ওই সিস্টেমের সার্ভার জাকার্তায় রয়েছে। এখন এএসএ এবং এফবিআই জানতে পারে যে নিকোলাস তাদের সিস্টেম অর্থাৎ এএস এর ব্ল্যাক ইউরো সফটওয়্যার হ্যাক করে নিয়েছিল এবং তারা আদেশ পায় যে নিকোলাসকে গ্রেফতার করা হোক এবং তাকে আবারও কারাগারে পাঠানো হোক। যখন ক্যাপ্টেন এটি জানতে পারে তখন সে তার বোনকে মেসেজ পাঠায় এবং বলে নিকোলাসকে বলো সে যেন দ্রুত ওখান থেকে পালিয়ে যায়।
নিকোলাস ক্যাপ্টেনের বোনের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার পেছনে একজন মার্শাল এসে উপস্থিত হয়, যার হাতে ট্র্যাকার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে, যেটি নিকোলাসের হাতে পরানো ছিল। কিন্তু এখন সে তার মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ ওটাকে খুলে নিকোলাস তার পুরনো লোকেশনে রেখে দিয়েছে। অন্যদিকে দেখানো হয় যে ক্যাপ্টেন নিকোলাস এবং তার বোনের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু তার আগেই এলিয়াস রকেট লঞ্চার দিয়ে তার গাড়িটিকে উড়িয়ে ফেলে, যার কারণে ক্যাপ্টেন ওখানেই মারা যায়। এরপর এলিয়াস নিকোলাস এবং ক্যাপ্টেনের বোনের ওপর আক্রমণ করতে শুরু করে। তখন এফবিআই এর এজেন্ট তাদের বাধা দেয়, কিন্তু তাদের সংখ্যার চেয়ে তারা অনেক বেশি শক্তিশালী ছিল, তাই এফবিআই এজেন্টরাও মারা যায়। নিকোলাস ক্যাপ্টেনের বোনকে নিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয় এবং তারা মালয়েশিয়ায় চলে যায়, কারণ তারা দেখেছিল যে হ্যাকাররা স্যাটেলাইটের মাধ্যমে মালয়েশিয়ার অনেক ছবি নিয়েছিল। মালয়েশিয়ায় তারা ওই জায়গায় পৌঁছে যায় যেখানে একটি পাওয়ার প্ল্যান্ট এবং 5টি মাইনিং কোম্পানি রয়েছে। নিকোলাস এখান থেকে তাদের আসল পরিকল্পনা বুঝতে পারে। হংকংয়ের পাওয়ার প্ল্যান্ট হ্যাক করেছিল তারা শুধুমাত্র পরীক্ষা হিসেবে, যাতে তারা জানতে পারে যে তাদের দ্বারা হবে কিনা। আসল পরিকল্পনা ছিল এই জায়গায় তারা পাওয়ার প্ল্যান্ট হ্যাক করবে, এরপর এখানে একটি বিশাল ড্যামকে উড়িয়ে দেবে, যার ফলে এখানে ক্রাইসিস এসে যাবে। আর যে টাকা তাদের কাছে রয়েছে, যেগুলা তারা শেয়ার মার্কেট থেকে কামিয়েছিল, তারা ওই সকল টাকা এখানে ইনভেস্ট করবে, কারণ এখানকার দাম তখন অনেক কমে যাবে। আর এই ইনভেস্টের কারণে তাদের এত লাভ হবে যে কেউ এটা স্বপ্নেও ভাবতে পারে না। তারা জানতে পারে এখন হ্যাকাররা ইন্দোনেশিয়ায় রয়েছে, এজন্য তারা ইন্দোনেশিয়ায় মানে জাকার্তায় পৌঁছে যায়, যেখানে হ্যাকারদের সার্ভার রয়েছে। নিকোলাস এবং ক্যাপ্টেনের বোন সেখানে পৌঁছায়, কিন্তু সার্ভারে পৌঁছানো সহজ কাজ ছিল না। তবে নিকোলাস প্রথমে একটি মিথ্যা দুর্ঘটনা ঘটায়, আর যখন সকল সিকিউরিটিদের নজর ওইদিকে ছিল, তখন তারা হ্যাকারদের সার্ভার রুমে পৌঁছে যায়, আর ওখানে সে তার সিস্টেম অপারেট করে হ্যাকারদের সকল ডেটা বের করে ফেলে। এখন সে জানতে পারে যে হ্যাকাররা $73 মিলিয়ন একটি স্থানীয় ব্যাংকে রেখেছে, আর এখন ক্যাপ্টেনের বোনকে ওই লোকাল ব্যাংকে পাঠিয়ে দেয়, যেখানে ক্যাপ্টেনের বোন ব্যাংকের কর্মচারীকে বলে যে আমার এখানে একটা জরুরি মিটিং হতে চলেছে, কিন্তু আমার পেন ড্রাইভ চলছে না, আপনি কি আমার পেন ড্রাইভটি আপনার সিস্টেমে লাগিয়ে চেক করতে পারেন? ব্যাংক এমপ্লয়ি তার পেন ড্রাইভটা তাদের সিস্টেমে ইনস্টল করে, আর যখন সে এরকম করে তখন ব্যাংকের সকল ডেটা, তাদের সার্ভারের পুরো কন্ট্রোল নিকোলাসের কাছে এসে যায়। আর নিকোলাস হ্যাকারদের $73 মিলিয়ন এই ব্যাংক থেকে সুইস ব্যাংকে ট্রান্সফার করে দেয়। সাথে সাথে ইলিয়াসের জন্য একটা মেসেজ ছেড়ে দেয় যে তুমি যদি তোমার টাকা ফেরত পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। ইলিয়াস তার সঙ্গে কন্ট্যাক্ট করে। নিকোলাস ইলিয়াসকে জানায় যে আমি জানি তোমাদেরও কোনো বস রয়েছে, এবং যদি সে টাকা ফেরত পেতে চায় আমি তার সঙ্গে দেখা করতে চাই। এরপর সে তার বসকে নিকোলাসের সাথে কথা বলায়। সে প্রশ্ন করে যে তুমি কি চাও? নিকোলাস বলে যে পরবর্তী তোমাদের যে প্রজেক্ট রয়েছে আমি ওখানে একটা অংশ চাই। বস বলে যে ঠিক আছে, আমি তোমাকে অংশ দিতে প্রস্তুত আছি, কিন্তু সবার প্রথমে আমি তোমার সাথে দেখা করতে চাই। আর নিকোলাস তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। নিকোলাস ভালো করেই জানে যে সে তার প্রজেক্টের ভাগ তো তাকে দেবে না, সে তাকে পোল্টি দিতে পারে, এজন্য সে পুরো প্রস্তুতির সাথে ওখানে যায়। এলিয়াস তার গান পয়েন্টে নিকোলাসকে আটকে ফেলে। এলিয়াসই ক্যাপ্টেনকে মেরেছিল, যে কিনা তার অনেক ভালো বন্ধু ছিল, এজন্য সে তার বন্ধুর মৃত্যুর বদলা নেওয়ার জন্য এলিয়াসকে মেরে ফেলে। এরপর এখানে অনেক গুলি চালানো হয়, আর অনেক গুলি তার গায়ে লেগেও যায়, কিন্তু সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল। এখানে সে প্রায় সবাইকে মেরে ফেলে, কিন্তু এরপর তার সামনে ব্ল্যাক হেড চলে আসে, যে কিনা এখানকার সবার বস ছিল। সে নিকোলাসকে জখম করে ফেলে, কিন্তু নিকোলাস তাকে মেরে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সে ক্যাপ্টেনের বোনের কাছে যায়, যাকে সে ভালোবাসে। ক্যাপ্টেনের বোন নিকোলাসের চিকিৎসা করে এবং তারা এই দেশ ছেড়ে চলে যায়। এখন পুলিশ তাদের আর কোথাও খুঁজে পায় না। এছাড়া নিকোলাসের কাছে হ্যাকারদের সমস্ত টাকা রয়েছে, যেটা সে তার সুইস ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছিল। এর মানে তার এই জীবনে আর কোনো কিছুর কমতি থাকবে না। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি আপনি চান আপনার পছন্দের মুভিটি এক্সপ্লেন করা হোক, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ওটাকে এক্সপ্লেন করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।